আসসালামু আলাইকুম, শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন তাদের করণীয় কী, এবং অর্থাৎ আসলে কোন কোন বিষয়গুলো আপনাদের খেয়াল রাখা জরুরি। আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আপনারা অনেক কিছু জানতে পারবেন বা যেটা আপনাদের জন্য অনেক কল্যাণকর হবে। তো ভিউয়ার্স, কথা হচ্ছে যে অবশেষে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অর্থাৎ বেসরকারি শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে এক নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। সেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে বিভিন্ন চাহিদা বা ডিমান্ড দেওয়া হয়েছে, যার প্রধান শর্ত হচ্ছে আপনাদেরকে মূলত নিবন্ধনধারী হতে হবে, অর্থাৎ তারা বিশেষ করে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, তাদেরই মূলত এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ রয়েছে, এবং 17তম নিবন্ধনধারীদের কিছু সংখ্যক প্রার্থী আবেদন করার সুযোগ রয়েছে। তো এখন কথা হচ্ছে যে ভিউয়ার্স, কিভাবে আবেদন করবেন। তো এখন একজন প্রার্থী মূলত 40টি শিক্ষা প্রতিষ্ঠানে পছন্দক্রম দিতে পারবেন, 40টির বেশি দিতে পারবেন না। তবে এখানে আরেকটি কথা উল্লেখ করা প্রয়োজন যে 40টি প্রতিষ্ঠান নাম ধরে উল্লেখ করার পরে মূলত আপনারা যেটা করতে পারবেন, যদি এই 40টি প্রতিষ্ঠানে না হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের অন্য কোনো প্রতিষ্ঠানে যদি নিয়োগ দেয় আপনি করতে ইচ্ছুক কিনা, সেক্ষেত্রে আপনাদের অপশনে ইয়েস বাটনটি ক্লিক করতে হবে। তাহলে আপনাদের 40টির মধ্যেও যদি না হয়ে থাকে তাহলে অন্যান্য প্রতিষ্ঠানে পদ শূন্য থাকা সাপেক্ষে আপনাকে নিয়োগের জন্য সুপারিশ করা হবে। তো এখন কথা হচ্ছে যেটা প্রথম যে আপনাদেরকে দিকটি খেয়াল রাখতে হবে যে 40টি শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা চয়েস দিবেন, অর্থাৎ পছন্দ কর্ম দিবেন। তো এখানে আপনাদের যেহেতু জেনারেল বিষয়ে বিশেষ করে সামাজিক বিজ্ঞান শিক্ষক বা কলেজের বা জেনারেলে যারা আছে তাদের কিন্তু অনেকেই আবার বাদ যাবেন, কারণ শূন্য পদের থেকে পাশের হার তাদের বেশি। কিন্তু আবার মাদ্রাসা এবং কারিগরি বিষয়গুলোতে কিন্তু প্রার্থীর সংখ্যা কম, অর্থাৎ শূন্য পদের থেকে প্রার্থীর সংখ্যা কম। তারা অর্থাৎ মাদ্রাসা এবং কারিগরি বিষয়ে যারা অধিকারী তাদের কিন্তু চাকরির শতভাগ নিশ্চিত ইনশাল্লাহ হয়ে যাবে, কিন্তু জেনারেলের ক্ষেত্রে অনেকে বাদ পড়বেন। তো তাদের বাদ পড়ার সম্ভাবনা কমিয়ে আনতে বা আশঙ্কা কমিয়ে আনতে যেটা করতে হবে, আপনাদের যে 40টি যে শিক্ষা প্রতিষ্ঠান দিবেন আপনারা মূলত শুধু ইগোর জন্য বা করার জন্য ওই বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে আপনারা চয়েস দেওয়ার খুব কমই চেষ্টা করবেন, কারণ ওখানে তো সকলেরই চাহিদা থাকে এবং আপনার থেকে যার মার্কস বেশি তারাও কিন্তু ওখানে চেষ্টা করবে। তো এখন যদি আপনার মার্কস কম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পিছিয়ে পড়লেন, অর্থাৎ যার মার্কস বেশি আছে সে তো ওই প্রতিষ্ঠানে নিয়োগ পেয়ে গেল। তো অতএব আপনাকে যেটি করতে হবে, তুলনামূলক কম পরিচিত এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা পছন্দ করে দেবেন বা চয়েস লিস্টে রাখবেন, তাহলে আপনার সম্ভাবনাটা বাড়িয়ে যায়। তবে আরেকটি এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের যে বিষয়টি গুরুত্ব দিতে হবে যে 40টি যে শিক্ষা প্রতিষ্ঠান আপনারা তালিকায় রাখবেন সেগুলো বিষয়ে আপনারা অবশ্যই খোঁজ খবর নিতে হবে, কারণ শুধু এমপিওভুক্ত হলেই যে হয়ে গেল এমনটা না। কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে ঝুলন্ত অবস্থায়, অর্থাৎ পরিবেশ খুবই খারাপ। বলতে কি, মনে করেন যে পাশের হার যদি 0% হয়ে থাকে সেক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ এমপিও বাতিল করে দেয়। সেক্ষেত্রে আপনি খোঁজ নেবেন যে প্রতিষ্ঠানটি আপনারা দিচ্ছেন সেটার অবস্থা আসলে শিক্ষার মান কেমন বা আসলে পরিবেশ কেমন, এটা এমন কোনো আশঙ্কা রয়েছে নাকি এমপিও বাতিল হওয়ার কোনো ধরনের সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে কিনা, এই দিকটা খেয়াল রাখবেন। না হলে এমন হয়ে গেলো আপনার প্রতিষ্ঠানে নিয়োগ পেলেন, হয়তো বা আপনার কপাল খারাপ থাকলে দেখবেন যে কিছুদিন পরে আবার ওই নিয়োগ প্রতিষ্ঠানের এমপিওটা বাতিল হয়ে গেল। তো আপনাদের এগুলো বিষয় আসলে সব কিছুই আপনাদের খেয়াল করতে হবে। অতএব ভালো পছন্দ কর্মও দিতে হবে, কিন্তু আপনার যদি প্রত্যন্ত অঞ্চলেরও প্রতিষ্ঠানটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার দেখতে হবে যে প্রতিষ্ঠানটির ছাত্রছাত্রীর সংখ্যা বা অবস্থান বা গ্রহণযোগ্যতা কতটুকু রয়েছে এটাই। কিন্তু আপনার শহরে বড় বড় নামকরা প্রতিষ্ঠানগুলো দিলে আপনার যদি নম্বর কম থাকে তাহলে কিন্তু আপনার প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়ার সম্ভাবনা কমে যায়। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের আলোচনার বিষয়। আরও অন্যান্য কিছু বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।